নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো অবশ্যই এই যে আইএসএল এর যে সেকেন্ড হাফটা হবে সেই সেকেন্ড হাফটার নিয়ে একটুখানি আলোচনা করব। কারণ এই সেকেন্ড হাফ ইতিমধ্যে কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দক্ষিণ ভারতের দুটো ক্লাব সেখানে কিন্তু তারা নতুন তাদের হেড কোচ নিযুক্ত করেছেন এবং দুটো দল আপনারা ইতিমধ্যেই জানেন, বেঙ্গালুরু এফসি তারা তাদের নতুন হেড কোচ পেপ মুনোসকে কিন্তু সই করেছে, মেক্সিকান হেড কোচ, এবং তার বৃত্তান্ত, তার যাবতীয় তথ্য সবই বলবো আপনাদের এই প্রতিবেদনে। এবং অপরদিকে কেরাল ব্লাস্টার্স তারা কিন্তু তাদের যে হেড কোচ ছিল, ফর্মার হেড কোচ ডাভিড কাতালা, তাকে কিন্তু বিদায় জানিয়েছে এবং নতুন হেড কোচ হিসেবে কিন্তু দায়িত্ব নিতে চলেছেন অ্যাশলি ওয়েস্টউড। অর্থাৎ দক্ষিণ ভারতের এই দুটো ক্লাব, তাদের মধ্যে একটা রাইভেলরিও আছে, ইনফ্যাক্ট এই সাউথ ইন্ডিয়ান একটা রাইভেলরি, এবং সেই দুটো ক্লাবে কিন্তু কোচ পরিবর্তন হয়েছে এবং এই দুই কোচ এই তাদের দুটো ক্লাবকে কতটা দূর নিয়ে যেতে পারবে এই আইএসএল এর সেকেন্ড হাফে, সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই কেরালা ভার্সেসের প্রথম যদি কথা বলি তাহলে তাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে এই বছরের আইএসএলটা, কারণ মাত্র কিন্তু 1 পয়েন্ট, 6 ম্যাচে মাত্র 1 পয়েন্ট তারা আহ, যোগ্যতা মানে করতে নিতে পেরেছে অবশ্যই। কিন্তু পাশাপাশি যদি কথা বলতে হয় ব্যাঙ্গালোর এফসি, তারা কিন্তু ভালো মতো লিগ শিল্ড রেসে আছে, 6 ম্যাচে 11 পয়েন্ট আছে তাদের, এবং যদি ভালোভাবে তারা একটা শেষ করতে পারে লিগটা তাহলে কিন্তু চান্সও থাকবে লিগ শিল্ডের দৌড়ে টিকে থাকার। এবং অপর দিক থেকে ইস্ট বেঙ্গল হোক বা নানান টিম, মুম্বাই সিটি এফসি হোক, জামশেদপুর হোক, তাদের বিরুদ্ধে কিন্তু খেলবে ব্যাঙ্গালোর। অর্থাৎ যারা বাকি টিম যারা লিগ শিল্ড রেসে আছে তাদেরও কিন্তু ভালো ফাইট দিতে পারে এখানে বেঙ্গালুরু এফসি। কিন্তু হ্যাঁ, কেরল ব্লাস্টার্সের জন্য একটুখানি কঠিন হয়ে গেলেও তারা কিন্তু পার্টি স্পয়লার্সও হতে পারে, অর্থাৎ যে বাকি টিম যারা লিগ শিল্ড রেসে আছে তাদের কিন্তু পয়েন্ট কাটতে পারে। কারণ অ্যাশলি ওয়েস্টউডের যদি কথা বলতে হয়, প্রথমেই তার কথা দিয়ে শুরু করি। অ্যাশলি ওয়েস্টউডের নাম কিন্তু পুরোনো না ভারতীয় ফুটবল অন্দরমহলে, কারণ একদম শুরুর দিকে আপনাদের মনে থাকবে আই লিগ জমানা যখন ছিল 2014 সালে তিনি প্রথম ভারতে এসেছিলেন ব্যাঙ্গালোর এফসির কোচ হিসেবে। 3 বছর, দীর্ঘ 3 বছর কোচিং করেছেন এবং আই লিগও কিন্তু তিনি জিতেছেন বেঙ্গালুরুর সাথে। তো অবশ্যই অনেক বড় কোচ। পাশাপাশি যদি কথা বলতে হয় তারপরে তিনি শিফট হন আইএসএল এ, যেখানে তিনি এটিকের কেয়ারটেকার ম্যানেজার হন, যদিও সেই স্টিন্ট খুব একটা বেশি চলেনি, বাট তারপরে কিন্তু তিনি আবারও আই লিগে ফিরে যান, পাঞ্জাব এফসির হেড কোচ হন। এবং সেই স্টিন্টটাও হয়তো খুব একটা লম্বা চলেনি, মাত্র 6টা ম্যাচ তিনি সেই দায়িত্বে ছিলেন, এবং তারপর কিন্তু তিনি সরাসরি চলে যান ন্যাশনাল টিমের দায়িত্বে। অর্থাৎ ন্যাশনাল টিম লিড করার কিন্তু দায়িত্বে তিনি চলে যান, আর ক্লাব ফুটবলে তিনি থাকেননি। প্রথমেই তিনি যান হচ্ছেন আফগানিস্তান, এবং সেই আফগানিস্তানেও কিন্তু তার যে স্টিনটা ছিল ছোট ছিল ইনফ্যাক্ট, কিন্তু তিনি হারিয়েছিলেন ইন্ডিয়াকে, 2-1 গোলে ইন্ডিয়াকে হারিয়েছিল আফগানিস্তান, এবং সেটার কিন্তু সেই পুরো কাজটার কিন্তু কারিগর ছিলেন এই অ্যাশলি ওয়েস্টউড। তারপর তিনি চলে যান হংকংয়ে। হংকং এই জাস্ট কিছুদিনের মধ্যে খেলতে নামবে ভারতের বিরুদ্ধে, এবং এই হংকংয়ের প্রাক্তন কোচ কিন্তু এই অ্যাশলি ওয়েস্টউডই, এবং সেই হংকংও তাদের ঘরের মাঠে কিন্তু ভারতকে হারিয়েছিল 1-0 গোলে, এবং সেখানেও কিন্তু এই অ্যাশলি ওয়েস্টউডই ছিলেন। অর্থাৎ যে ভারতীয় ফুটবলটা পুরোটা কিন্তু খুব ভালোভাবে জানেন এই অ্যাশলি ওয়েস্টউড। তার পাশাপাশি কিন্তু যেই প্রত্যেকটা প্লেয়ারদের কি দক্ষতা, কিভাবে খেলে তারা, প্লে স্টাইল, সমস্ত কিন্তু তিনি জানেন, এবং অনেক প্লেয়ারকে কিন্তু নিজের চোখেই বড় হতে দেখেছেন, নিজের চোখেই কিন্তু বলতে পারেন ডেভেলপ হতে দেখেছেন। অর্থাৎ যে ভারতীয় ফুটবলের স্ট্রাকচারটা সেটা খুব ভালোভাবে জানা রয়েছে এই অ্যাশলি ওয়েস্টউডের। অর্থাৎ ওই কেরালা ব্লাস্টার্স যখন খেলতে, কেরালা ব্লাস্টার্স যখন দায়িত্বটা নেবেন অ্যাশলি ওয়েস্টউড, তখন কিন্তু অবশ্যই এই ভারতীয় ফুটবলের যে প্লেয়াররা আছে, পাশাপাশি বলতে পারেন যে মেরুদণ্ডটা আছে, সেটা কিন্তু অনেক ভালোভাবে যেহেতু তিনি জানেন, সেই হিসেবে কিন্তু কাজটা বেটার করে করতে পারবেন অ্যাশলি ওয়েস্টউড, এবং অনেক টিমকেও কিন্তু আটকে দিতে পারেন এখানে। কারণ অবশ্যই তারা কিন্তু তিনি কিন্তু জানেন যে প্লে স্টাইলটা কি প্রত্যেকটা টিমের, এবং স্পেশালি যখন ভারতীয় প্লেয়াররা বেশি করে ইনভলভ প্রত্যেকটা আইএসএল ক্লাবে, তাতে তিনি কিন্তু জানেন যে কতটা প্রেডিক্টেবল হতে পারে ইন্ডিয়ান প্লেয়ার্সরা। তো এটা থেকে কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্সের একটা বলতে পারেন যে ইন্টেলিজেন্ট সাইনিং, ভালো সাইনিং, এবং দেখা যাক এই রেস্ট অফ দ্য সিজনে কেরালা ব্লাস্টার্স কি করে। অপরদিকে আমরা যদি কথা বলি বেঙ্গালুরু এফসির নতুন হেড কোচ পেপ মুনোজা, তাহলে মেক্সিকান হেড কোচ, এবং তার কিন্তু একটা ভালো রেকর্ড আছে বা ভালো একটা পাস আছে। তিনি কিন্তু বার্সেলোনা ইউথ সিস্টেম থেকে উঠে আসা একজন কোচ, সেখানেও কিন্তু তিনি কোচিং করেছেন, এবং বার্সেলোনা আন্ডার 19 টিমেও কিন্তু তিনি কোচ করিয়েছেন একটা টাইমে। তো অর্থাৎ বড় এক্সপিরিয়েন্স আছে, বড় এক্সপোজার আছে, অনেকটা আপনারা জানেন যে সার্জিও লোবেরার মতো তারাও কিন্তু বার্সেলোনা ইউথ সিস্টেমে কোচিং করানোর অভিজ্ঞতা অবশ্যই রয়েছে। এবং পেপ মুনেজের যদি এই পাস্ট ক্লাবসদের কথা বলি তাহলে কিন্তু তিনি সাবাং রিং, ক্যাম্বোডিয়ার এখন পর্যন্ত বেস্ট ক্লাব, মানে এই ইদানিং কিন্তু বেস্ট ক্লাব এই সাবাং রিং,
তিনি কিন্তু সাভাংরিংকে কোচিং করিয়েছেন এবং সেখানে ক্যাম্বোডিয়ান লিগ তো জিতেছেনই, পাশাপাশি যে ডোমেস্টিক কয়েকটা ট্রফিজ হয় সেটাও তিনি জিতেছেন, ক্যাম্বোডিয়ার চ্যাম্পিয়নশিপ হয়। এবং পাশাপাশি যেই বছর ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে সেই বছর আপনারা জানেন যে আরকাদাক চ্যাম্পিয়ন হয় এবং সেই আরকাদাক কিন্তু ফাইনালে মুখোমুখি হয় এই সাভাংরিং এর বিরুদ্ধে, অর্থাৎ এবং খুব ক্লোজ ম্যাচ কিন্তু একটা জেতে 2-1 গোলে আরকাদাক সেই ম্যাচটা জেতে। কিন্তু হ্যাঁ, ভালো ফাইট দিয়েছিল এখানে সাভাং রিং এফসি এবং সেখান থেকেই কিন্তু কোথাও না কোথাও বোঝা যায় যে এই পেপ মুনোজ যে কোচ তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে বড় টিমকে লিড করা। অবশ্যই সাভাং রিং এ এখন খেলেন কমি পেপরা, করোনা শিল্ডস এর মতো প্লেয়ার যারা ভারতে এই ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার জন্য কিন্তু চলে গেছিলেন বাইরে সাউথ ইস্ট এশিয়াতে। বাট হ্যাঁ, পেপ মুনিস কিন্তু এখন সেই ক্যাম্বোডিয়া থেকেই এসছেন ভারতে বেঙ্গালুরু এফসির দায়িত্ব নেওয়ার জন্য। এবং পাশাপাশি এটা কিন্তু কোনো শর্ট টার্ম সাইনিং না, বা দেখে তো অ্যাটলিস্ট একটা শর্ট টাইম সাইনিং মনে হয় না, কারণ রেস্ট অফ দ্য সিজনের জন্য না, পরের সিজনগুলোও কিন্তু বেঙ্গালুরু এফসি একটা প্রজেক্ট নিয়ে নামছে এবং এত বড় কোচ যখন আসছে, যথেষ্ট বড় প্রোফাইল কোচই বলা এখানে ঠিক হবে। এত বড় কোচ যখন আসছে তখন নিশ্চয়ই তাদের প্ল্যানস কিন্তু আছে ফিউচারের দিকেও দেখার জন্য। এবং যদি ক্যাম্বোডিয়া লিগ থেকে যদি কোনো প্লেয়ার আসে, কোনো বিদেশি আসে, বা সাভাং রিং থেকে যদি কোনো বিদেশি আসে পরের সিজন ইন্ডিয়াতে, তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো অবশ্যই একটা আপডেট ভিডিও ছিল এটা বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্স নিয়ে। এবং আমরা কিন্তু নতুন একটা প্যাটার্নও দেখছি, যেরকম যে অন্য অন্য লিগসে যেসব যারা সাকসেসফুল কোচ থাকে, মানে খুবই সাকসেসফুল যারা কোচ থাকে, যেরকম আপনি দেখছেন যে ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ভুজন বাংলাদেশের লিগ যে ছিল সেখানে তিনি ডমিনেট করে জিতিয়েছিলেন তার বসুন্ধরা কিংসকে। পাশাপাশি এখন যেটা আমরা দেখছি যে পেপ মুনোস তিনি তার দল সাভাং রিংকে জিতিয়েছেন ক্যাম্বোডিয়া লিগে, একদম বলতে পারেন একতরফা ভাবে। তো এরকম একটা নতুন আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে যারা যেসব দেশ বা যেসব লিগ আইএসএল থেকে একটু কম স্ট্যান্ডার্ডের, ক্যাম্বোডিয়া লিগও যথেষ্ট কম স্ট্যান্ডার্ডের, সেই সব লিগ যারা ডমিনেট করেছে সেই সব কোচেসরা কিন্তু ভারতে আসছে ক্লাবের দায়িত্ব নিতে। তো এটা একটা নতুন প্যাটার্ন অবশ্যই দেখতে পাচ্ছি, দেখা যাক ভবিষ্যতে এরকম আরো কিছু আমরা দেখতে পারি কিনা। বাট অবশ্যই আজকে যেরকমটা বলছিলাম, একটা আপডেট ভিডিও ছিল আপনাদের জন্য বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্স নিয়ে। অবশ্যই আমরা ডেডিকেটেড লাইভ করব আইএসএল এর যে সেকেন্ড হাফটা হবে সেখানে কার কতটা চান্স থাকতে পারে, কার ফিক্সচার্স কতটা কঠিন, কে আটকাতে পারে শুরুর দিকে, কে আটকাতে পারে শেষের দিকে, সমস্ত নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো অবশ্যই জুড়ে থাকতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।